আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বাংলাদেশের যে একটা অনিশ্চিত অবস্থা বিরাজ করছে, বিশেষ করে নির্বাচন হবে কি হবে না, তারেক রহমান আসার পরে দেশের সিনারিও অন্তত দৃশ্য তো অনেকখানি বদলে গেছে। তো সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা এই মুহূর্তে কি, তো সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি। তো সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটু ডক্টর ইউনূসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস যখন গত বছরের 5ই অগস্ট এই রেজিম চেঞ্জের পরে 8ই অগস্ট যখন ক্ষমতা নিল, তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইউনূস ম্যাজিকের কথা বলতো আর কি, এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান, সে মানে এত ফেরেস্তা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ। মানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এবার আমরা বেস্ট পার্সনকে নিয়ে আসছি, সে আবার শান্তিতে নোবেল পাইছে, এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে। মানে যদি দেখেন যে কোনো দেশে কাউকে শান্তিতে নোবেল দেওয়া হচ্ছে, তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে। এবং 3 শান্তি বা কাকির কথা বলা হচ্ছে। একটা হলো যে মিয়ানমারের অং সান সুচি, তারপরে আমাদের ডক্টর ইউনূস, আবার ভেনিজুয়েলার মাচাদো। এই 3 শান্তি লরিয়েট, নোবেল লরিয়েট, এরা তাদের দেশের একদম সর্বনাশ করা হচ্ছে আর কি। তো অং সান সুচি আলটিমেটলি ধরা গেছে, এখন জেলে আছে। মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না, যে কারণে ট্রাম্পও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের যা পাইন মারার, এটা মাইরা ফেলছে। এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট, সেটা তিনি আবার 30,000 কোটি টাকা কমাইছে। এবং এই বাজেটটা কোথায় কোথায় কমাইছে? স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এই যে স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ, স্বাস্থ্য সেবা, এবং এইখানে 70% বেশি বাজেট, 70% বেশি বাজেট কাট করছে। এবং সামাজিক সুরক্ষা যেটা শেখ হাসিনা চালু করেছিলেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনেক রকমের মানুষের ভাতা। এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা তো ছিলই, সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা ভাতা দিত আর কি। এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ এক সময় বাকশাল কায়েম করেছিল, এবং বাকশাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু 1992 সালের 19শে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে। তো মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে কি আমার যে সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণী, তাদের প্রোটেকশনটা কিভাবে সরকার দেবে, রাষ্ট্র দেবে, এটা একটা কনসার্ন তার ছিল। এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছেন। বাঙালি অর্থনীতিবিদ ছিল, আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল। তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কিভাবে সুরক্ষা করা যায়। এবং সেখান থেকেই তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন। এবং তার এই যে বিশেষ করে যে 2009 থেকে যে 3 টার্মে তিনি ক্ষমতায় থাকলেন, 96 থেকে 2001-এও আমরা দেখেছি, এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত এত ভাতা দেওয়া হয়েছিল। এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইউনূসের টার্গেটে পড়েছে। এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয়, স্কুলে খাবার দেয়, সেই স্কুল ফিডিংটার বাজেট 50% কমায় দিছে। ক্যান ইউ ইমাজিন? শেখ হাসিনা একটা মানে আমি যে অস্ট্রেলিয়া থেকে কথা বলছি, আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। আমাদের এখানে একটা পর্যায় পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না, আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না, আমরা ওষুধ কিনি, এটা একটা সাবসিডাইজড রেটে কিনি। আবার যখন সিনিয়র হয়ে যাই আমরা, 67 এজ বা প্লাস, বা যারা এই সরকারি সহায়তায় চলে, টোলে চলে, তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে।
তো এই কনসেপ্টটাই কিন্তু বাংলাদেশে চালু করেছিল, কিন্তু ডক্টর ইউনূস তিনি আসলে তিনি তো বাংলাদেশের যে আয়, সরকারের যে আয়, যে রাজস্ব আয়, এই আয়গুলো তো তার একদম কমে গেছে। সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন, ডেভেলপমেন্ট বাজেট কাটছাট করছেন। আমার তখন মনে হচ্ছিল যে হায় রে ইউনূস ম্যাজিক। যাই হোক, সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি। সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা ক্ষোভ বিরাজমান। সেনাবাহিনী মানে তারা এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করার প্ল্যান করা হচ্ছে, এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয়। তো সেনাবাহিনী, অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ নিক, এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা ধিকৃত হবে। ডেফিনেটলি তাদের রোলটা নিয়েও তো সমালোচনা হবে। তো জেনারেলি তারা এটা চাচ্ছে না। তারা বিভিন্নভাবে এটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দিয়েছে। জেনারেল ওয়াকারের সমস্যা হলো যে তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন, তিনি তার কথা বলবেন, আপনার কথা প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নের তিনি উত্তর দেবেন, কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না। মানে ব্যাপারটা এরকম যে শুনলাম, বললাম এবং শেষে বসে বসে আঙ্গুল চুষলাম। তিনি বসে বসে আঙ্গুল চষে এবং সেনাবাহিনীটাকে তিনি এমনভাবে বিতর্কিত করেছেন যে সেনাবাহিনীর যে একটা মান, সম্মান, মর্যাদা ছিল, সেটা আমার মনে হয় না আছে। সেনাবাহিনীর ইমেজ একদম মাটিতে মিশে গেছে। এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র, এই ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে। এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা ফোর্স তৈরি করার চেষ্টা করতেছেন। এটা এই বিভিন্ন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে এটা জানা গেছে, এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা করতে। যা হোক, সেটা আলটিমেটলি পারেনি। তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে। এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না। এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাবশিষ্য ছিল আর কি। এই এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে 5 কোটি টাকা গিফট করছে। সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানিয়েছে। আমি আপনাদের এই কথা আগেই বলেছি। তো সেই আর্মিতে একটা ক্ষোভ, এবং আর্মি আরো একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা যৌথ অভিযান চালু করা হবে। তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম দলমত নিরপেক্ষভাবে করতে হবে, সন্ত্রাসী ধরার জন্য, অস্ত্র উদ্ধারের জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগকে টার্গেট করতে। এই আওয়ামী লীগ নিধন ছাড়া তাদের আর এই যে এত এত থানা লুট হলো, এত অস্ত্র লুট হলো, এই অস্ত্রের কত শতাংশ এ পর্যন্ত উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন। তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান, নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কিনা, হ্যাঁ, তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কিনা, এটা নিয়েও কিন্তু তারা খুব আনসার্টেইন একটা সিচুয়েশনের মধ্যে আছে। আর্মিতে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর স্বতঃস্ফূর্তভাবে কাজ করে না। জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার, কর্নেল, এরা জাস্ট কাজ করে, কথা টথা বলে না, কে আবার কোথা থেকে কি শুনবে, কি বলবে, মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনাবাহিনীতে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্টগুলোতে একটা একটু দম বন্ধ করা অবস্থা বলা যায় আর কি। চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা এই আর বাইরে থাকতে চাচ্ছে না, এটা আপনারা জানেন। তারা ব্যারাকে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে চাচ্ছে। কিন্তু এই সব কিছুর পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খান, তার একটা হিডেন এজেন্ডা আছে। তিনি আর্মিকে দিয়ে একটা পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, এবং যদি নির্বাচন হয় জেনারেল ওয়াকার খানের আর্মির ভূমিকা জামাতের পক্ষে হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে। এখন দেখা যাক যে নির্বাচন আদৌ হয় কিনা। নিয়ন্ত্রিত নির্বাচনের প্রাথমিক পর্বে দেখা যাচ্ছে তুগলকি কারবার।
সবার জন্য সমান সুযোগ তো দূরের কথা, রিটার্নিং কর্মকর্তার সামনে ঘাট ধাক্কা দেয়া হচ্ছে প্রার্থীকে। কিংস পার্টির নেতারা দিচ্ছেন হুঙ্কার, জামাত প্রার্থীর সমর্থকেরা হুমকি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তাকে। আবার বিএনপির 7 খুন মাফের অভিযোগও পাওয়া যাচ্ছে। ভোটের আগেই বিজয়ী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারেক রহমান। ব্যবসায়ী নেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাই ছুটছেন তার সান্নিধ্য পেতে। মূলধারার সংবাদ মাধ্যমগুলো খোলাখুলিভাবে বিএনপির পক্ষে প্রচারেও নেমেছে। এমন অবস্থায় ভোটের মাঠ সমতল রাখার দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন আছে দিবানিদ্রায়। অভিযোগ উঠলেই শোনা যাচ্ছে গদবাঁধা সাফাই, আছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মনোনয়নপত্র জমা এবং বাছাই পর্বে যেসব নজির তৈরি হয়েছে তাতে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সামনের দিনগুলো আরো কি নজির গড়ে, ভোট রেখে সেদিকেই নজর পুরো দেশের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। বলা হয়েছিল এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসের সেরা এবং উৎসব মুখ নির্বাচন। তবে ভোটের মাত্র 5 সপ্তাহ আগেও তার লেশ মাত্র ছাপ নেই সারা দেশে। এর বদলে মনোনয়নপত্র জমা এবং বাছাই নিয়ে ভেলকিবাজি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ জানাচ্ছেন বিস্ময়, কেউ করছেন কৌতুক। কাগজে কলমে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী পরিবেশ রক্ষার সব দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে গত কয়েকদিনের চিত্র বলছে সরকারের মিত্র দলগুলোর যা খুশি তাই আচরণের মুখে অসহায় নির্বাচনী কর্মকর্তারা। দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা তো দূরের কথা, তাদের দাপটে নাভিশ্বাস উঠেছে সবার। রিটার্নিং কর্মকর্তাদের সামনে সরকারের মিত্র দলের নেতাদের দাপট দেখানোর বেশ কিছু ঘটনা এসেছে সংবাদ মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কুড়িগ্রামের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে নাজেহাল করার ঘটনা। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় বাতিল করা হয় কুড়িগ্রাম 3 আসনে জামাত প্রার্থী মাহবুবুল আলম সালেহের মনোনয়নপত্র। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ 4 ডিসেম্বর এই ঘোষণা দেয়া মাত্র তেতে ওঠেন জামাত প্রার্থীর সমর্থকেরা। অন্নপূর্ণাকে কুড়িগ্রামে থাকতে না দেওয়ার হুমকি শুধু দেওয়া হয়নি, তাকে ভারতের দালাল এবং ইসকন সদস্য বলেও অভিযুক্ত করা হয়। ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় বিব্রত জেলা প্রশাসক পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। জেলা প্রশাসন জানায় দ্বৈত নাগরিকত্বের অভিযোগ যাচাই বাছাইয়ের সময় মাহবুবুল আলম সালেহের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য এরপর 4 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। তবে এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের সুনির্দিষ্ট প্রমাণপত্র জমা দিতে পারেননি, আর তাই বাতিল করা হয় তার মনোনয়নপত্র। জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয়া মাত্র উচ্চস্বরে হইচই শুরু করেন জামাতের সমর্থকেরা। কদর্য এবং সাম্প্রদায়িক ভাষায় আক্রমণ করেন অন্নপূর্ণা দেবনাথকে। এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও জামাতের কয়েকশো কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রশাসনের পক্ষ থেকে আপিল করার সুযোগ থাকার বিষয়টি জানানো হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে জেলা প্রশাসকের চত্বরে দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের অপসারণের দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। এ ধরনের ঘটনা নির্বাচনী আইনে শাস্তিযোগ্য হলেও বিস্ময়করভাবে মুখে কুলু পেটেছে নির্বাচন কমিশন। শুধু কুড়িগ্রামে নয়, আরো বেশ কয়েকটি জেলায় চরম বিশৃঙ্খলা হলেও ইসির ভূমিকা ছোট জগন্নাথের মতো। মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সামনেও ঘটে ন্যাক্কারজনক ঘটনা। জেলা প্রশাসকের সামনে বিএনপি সমর্থকেরা চড়াও হন এক স্বতন্ত্র প্রার্থীর উপর। তাকে অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। মানিকগঞ্জ 3 আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। একই সময় বিএনপি প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে আপত্তি জানান আতা। তিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলা ও অনিয়ম সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরার চেষ্টা করেন, তবে তাকে কথা বলার সুযোগই দেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর কক্ষ থেকে বের হওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী আতার উপর ঝাঁপিয়ে পড়েন বিএনপির প্রার্থীর সমর্থকেরা।
অকথ্য ভাষায় গালিগালাজ এবং ধাক্কাধাক্কি শুরু হয়। পুরো সময় নীরব ভূমিকায় ছিল প্রশাসন। ভিডিওতে দেখা যায় একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ নিরাপদ হিসেবে বিবেচিত জায়গাতেই অনেকটা মবের শিকার হন আতা। এই ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সংবাদ মাধ্যমে এসেছে খবর। তবে শীতল বাতাসে শীত নিদ্রায় থাকা ইসির কর্তাদের কাছে একদিন পরেও পৌঁছায়নি হেনস্থার বার্তা। মানিকগঞ্জ থেকে সড়কপথে ঢাকার দূরত্ব 60 কিলোমিটারের কম। তবে 24 ঘন্টাতেও এই পথ পাড়ি দিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে আতাকে হেনস্থার খবর পৌঁছেনি। এ বিষয়ে 5 জানুয়ারি সাংবাদিকেরা ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে প্রশ্ন করেছিলেন। জবাবে তিনি জানান, তার কানে খবরটি আসেনি। এরকম কোনো অসঙ্গতি হয়ে থাকলে রিটার্নিং কর্মকর্তা দেখবেন। অনেক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, সমর্থকদের স্বাক্ষর নেওয়ার সময় তারা মারধরের শিকার হয়েছেন। তাদের নিরাপত্তাহীনতা দূর করতে কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাসও আসেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবেও ইসি সচিব দিয়েছেন গদ বাঁধা উত্তর, তার কানে এটা আসেনি। দর্শক, নজিরবিহীন বিভিন্ন দৃশ্যে নির্বাচনের মাঠ নিয়ে সমালোচনা, কৌতুকের ঝড় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার আনন্দে পুলিশ সদস্যের হাত তালি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ফেনী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক 4 জানুয়ারি মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার ঘোষণা দেন। এই সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হাততালিতে অংশ নেন পুলিশের এক সদস্য। নিজেকে সামনে রাখতে না পারার ঘটনা পরে অবশ্য বুঝতে পেরেছেন, তাই জিভে কামড় দিতেও দেখা যায় তাকে। ভাইরাল 30 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলছেন, আব্দুল্লাহ মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ছিল, তবে গত বছর 9 ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে নাগরিকত্ব বাতিলের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসে আবেদন করার তথ্য দিয়েছেন। এই কারণে তার মনোনয়নপত্র বৈধ। ঘোষণার সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তার পেছনে দাঁড়ানো পুলিশ সদস্য করতালি দেন। দর্শক, এমন বহু ঘটনা এরই মধ্যে ইতিহাসের অংশ করে দিয়েছে অধ্যাপক ইউনূস সরকারের আমলে নির্বাচনকে। তার নিয়োগকর্তা হিসেবে পরিচিতরাও মাঠে দেখিয়ে যাচ্ছেন দাপট, এমনকি আঙ্গুল তুলে শাসাচ্ছেন প্রধান প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের। কুমিল্লায় 2 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এনসিপির হাসনাত আব্দুল্লাহ আঙ্গুল তুলে শাসনের একটি ভিডিও নিয়েও চলছে ব্যাপক আলোচনা। হাসনাত তার কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সামনে বেঁধে যায় ব্যাপক গন্ডগোল। এক পর্যায়ে রক্তচক্ষু হাসনাতকে আঙ্গুল তুলে শাসাতেও দেখা যায়। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান এক পর্যায়ে নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন। তবে যাচাই বাছাই শেষে 2 জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তোলেন হাসনাত। বলেন, প্রশাসন মনে হচ্ছে বিএনপির দিকে ঝুঁকে গেছে। এদের দ্বিচারিতামূলক আচরণে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাসনাত যখন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা জানাচ্ছিলেন, ঠিক তখনই রংপুরে তার দলেরই আরেক নেতা আক্তার হোসেন জাতীয় পার্টিকে ঠেকানোর দাবি তুলেছেন। রংপুর 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় তিনি জাপা প্রার্থীর বিরুদ্ধে তোলপাড় শুরু করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় তুমুল হট্টগোল ও চিৎকার। রংপুর 4 আসনে আক্তারের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মাহবুবুর রহমান। রিটার্নিং কর্মকর্তা মাহবুবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা মাত্র তোপে ফেটে পড়েন আক্তার ও তার সমর্থকেরা। চেয়ার থেকে দাঁড়িয়ে জাতীয় পার্টির প্রার্থীকে স্বৈরাচারের দোসর বলে চিৎকার শুরু করেন। আক্তারের দাবি, জাতীয় পার্টিকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া যাবে না। ঢাকায় 4 ডিসেম্বরও একই দাবি তুলে বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য সুযোগ করে দেওয়া। সব মিলিয়ে নির্বাচনের প্রাথমিক পর্বে যে যার মতো গায়ের জোরে মাঠের নিয়ম ঠিক করে দিচ্ছেন। অবশ্য এসবের কিছুই চোখে পড়ছে না নির্বাচন কমিশনের। তাদের কাছে নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি বেশ সন্তোষজনক। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন 5 জানুয়ারি দাবি করেন, সবকিছু ঠিকঠাক চলছে। বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপহার দেওয়া সম্ভব। বর্তমান নির্বাচনের পরিবেশ মোটের উপর সন্তোষজনক। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার
12ই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় গুলিবিদ্ধ হন স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। এর দুদিনের মাথায় হাদির উপর হামলা বিচ্ছিন্ন এবং স্বাভাবিক দাবি করে তোপের মুখে পড়েছিলেন সিএসি। ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনের এই ধরনের ঘটনা ঘটেই থাকে। এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার পর একটি জোড়াতালি ব্যাখ্যাও দেয় নির্বাচন কমিশন। তবে শেষ সময় পরিষ্কার হয়ে যায় ইসির অবস্থান। আবার মনোনয়নপত্র জমা এবং যাচাই বাছাইয়ের সময়কার তুগলকি কাণ্ডের পরেও সব স্বাভাবিক থাকার দাবি নতুন করে প্রশ্নবিদ্ধ করছে ইসিকে। তাদের ঠিক আছে মনে করিয়ে দিচ্ছে প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার সেই বিখ্যাত ছড়ার লাইনগুলো। মেঘে মেঘে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটা শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে।